তো আজ তোমাদের টপিক হচ্ছে টিস্যু বা কলা। এটা আমরা আজ অ্যানিম্যাল টিস্যু নিয়ে দেখব। অর্থাৎ প্রাণী কলা। দেখো, তো যখন অ্যানিম্যাল ক্লাসিফিকেশন তোমাদের পড়ানো হয়েছিল, প্রাণীদের শ্রেণী বিভাগ, তখন তোমরা দেখেছিলে যে অনেক প্রকারের প্রাণী হয় বা তাদের অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করা হয়। যেমন প্রাণী রাজ্য, কিংডম অ্যানিমেলিয়া। তো প্রাণী রাজ্যকে অনেকগুলো ফাইলামের আন্ডারে ভাগ করা হয়। তো তার মধ্যে আমরা এখন দেখব যে বিভিন্ন ফাইলাম তাদের দেহের যে গঠন, তাদের দেহের গঠনটা কোন লেভেলে আছে। তো কলা সম্বন্ধে যখন আমরা পড়ছি, তো কলা মানে হচ্ছে যে দেখো অনেকগুলো কোষ, প্রথমত কোষ বা সেল, ইংলিশ টার্মগুলো আমি লিখে দিচ্ছি মাঝে মাঝে। যখন অনেকগুলো কোষ একসাথে একটা পার্টিকুলার কোনো কাজ করছে, প্রায় একই রকম, তারা দেখতে একই রকম, কাজ করছে একই রকম জায়গা থেকে, তাদের মানে তৈরি হয়েছে, তাদের অরিজিনটাও সেম, সেই রকম কোষ যে সমষ্টি, সেই কোষ সমষ্টিকে বলা হয় কলা বা টিস্যু। তারপর দেখবে বিভিন্ন প্রকার কলা নিয়ে অঙ্গ তৈরি হয়। তো অনেক প্রকার কলা নিয়ে অঙ্গ বা অর্গান তৈরি হয়। তারপর অনেকগুলো অঙ্গ নিয়ে যখন একটা বিশেষ কোনো কাজ করে, তখন সেই পুরো অঙ্গের সমষ্টিটাকে বলা হচ্ছে তন্ত্র, সিস্টেম বা তন্ত্র, বা এটাকে অনেক সময় অর্গান সিস্টেমও বলা হয়। তো দেখো, যে কোনো প্রাণীদের তুমি দেখতে যাবে, তো সেখানে তুমি সব জিনিসটা নাও দেখতে পেতে পারো। যেমন যদি আমি এক্সাম্পল লিখি, যে স্পঞ্জ বা সাইকন বা স্পঞ্জ জাতীয় যেগুলো আছে, তাদের শরীরে তুমি কোনো কলা দেখতে পাবে না, তাদের শরীরে কোনো অঙ্গ নেই, তন্ত্র নেই। তাহলে কি আছে? এরা হচ্ছে বহুকোষী প্রাণী, তো কিছু কোষ সমষ্টি আছে, আর কিছু নেই। কয়েকটা কোষের সমষ্টি নিয়ে তাদের দেহটা তৈরি হচ্ছে। তো এদের শরীরে কলা তৈরি হয়নি, অঙ্গ তৈরি হয়নি, তন্ত্রও তৈরি হয়নি। তো এই প্রকার যারা আছে, যে কয়েকটি কোষ নিয়ে তাদের শরীরটা তৈরি হয়েছে, এই বিষয়টাকে বলা হচ্ছে সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন। তাহলে এটা হয়ে গেল ফাইলাম পরিফেরা। ছিদ্রাল প্রাণী সম্ভবত বলা হয় বাংলাতে। তো ফাইলাম পরিফেরা। নেক্সট, যদি তুমি হাইড্রা দেখতে যাও, জেলিফিশ যদি দেখো, তাহলে এদের শরীরে কোষ আছে, কলাও আছে, কিন্তু এদের শরীরে এখনও অঙ্গ তৈরি হয়নি, আর অঙ্গ তৈরি হয়নি মানে এখনও তন্ত্র তৈরি হয়নি। তাহলে এই প্রকার যারা আছে, তারা হচ্ছে টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন বলা হয়। তাহলে এদের ফাইলাম হচ্ছে ফাইলাম নিডারিয়া। আরেকটা ফাইলাম আছে টিনোফোরা। এদের শরীরে
কলা তৈরি হয়েছে কিন্তু এখনও অঙ্গ তৈরি হয়নি। তারপর দেখবে যারা যেমন গোল কৃমি, রাউন্ড ওয়ার্ম, মানে আমাদের পেটে যে কৃমি থাকে সেইটা গোল কৃমি, অ্যাসকারিস। তারপর ফিতা কৃমি, টেপওয়ার্ম। তারপর ফ্যাসিওলা, এরকম অনেক কিছু আছে। মেন হচ্ছে কৃমি জাতীয় যারা, তাদের শরীরে অঙ্গ তৈরি হয়েছে কিন্তু তন্ত্র এখনও তৈরি হয়নি। এদের বলা হয় অর্গান লেভেল অফ অর্গানাইজেশন। তাহলে এর আন্ডারে পড়ছে ফাইলাম প্লাটিহেলমিনথিস, অ্যান্ড অ্যাস্কেলমিনথিস। এটা হচ্ছে ফাইলাম প্লাটিহেলমিনথিস, অ্যাস্কেলমিনথিস, মানে হেলমিন্থ যাদের বলা হয়, এরা হচ্ছে হেলমিন্থ বা কৃমি জাতীয় যারা আছে তাদের শরীরে অঙ্গ তৈরি হয়েছে কিন্তু এখনও তন্ত্র তৈরি হয়নি। তারপর যারা আছে তাদের শরীরে অঙ্গ এবং তন্ত্র সবই তৈরি হয়ে গেছে। তো এর আন্ডারে পড়ে যায় ফাইলাম অ্যানেলিডা, আর্থ্রোপোডা ইত্যাদি, কর্ডাটা মানে আমরা, সবই পড়ে। তো দেখো অ্যানেলিডা একটা করে আমি এক্সাম্পল বলে দিচ্ছি। অ্যানেলিডা যেমন এক্সাম্পল হচ্ছে আর্থওয়ার্ম, কেঁচো বা আর্থওয়ার্ম। আর্থ্রোপোডার এক্সাম্পল হচ্ছে যে কোনো ধরো ইনসেক্ট আছে, ক্র্যাব আছে, অনেক কিছু হয়। তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ককরোচ মানে হচ্ছে আরশোলা। তো আরশোলা হয়ে গেল আর্থ্রোপোডা। কর্ডাটার এক্সাম্পল দিচ্ছি, আরও অনেক আছে, আরও অনেক ফাইলাম আছে এখানে। কর্ডাটার এক্সাম্পল ধরো মানুষ, হিউম্যান। পরিফেরার এক্সাম্পল আমি দিচ্ছি সাইকন। নিডারিয়ার মধ্যে হচ্ছে হাইড্রা, টিনোফোরা, তারপর প্লাটিহেলমিনথিস, এগুলোর আর এক্সাম্পল বলছি না, প্লাটিহেলমিনথিস এখানে বলে দিয়েছি। টেপওয়ার্ম হচ্ছে প্লাটিহেলমিনথিস, ফ্যাসিওলা প্লাটিহেলমিনথিস, অ্যাস্কেলমিনথিস হচ্ছে রাউন্ড ওয়ার্ম। তো এগুলো আছে। তো দেখো যে যত উন্নত প্রাণী হচ্ছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে, একটা করে লেভেল বেড়ে বেড়ে যাচ্ছে। কেউ হচ্ছে শুধু কোষ নিয়ে তৈরি, যেমন পরিফেরা, তারা কয়েকটা কোষের সমষ্টি হচ্ছে পরিফেরা। তারপর কেউ কলা নিয়ে তৈরি, কেউ অঙ্গ নিয়ে তৈরি, আবার কেউ অনেকগুলো অঙ্গ নিয়ে তন্ত্র তৈরি করছে। তো আমাদের এখন টপিক হচ্ছে কলা, টিস্যু। কত রকমের টিস্যু, প্রাণী দেহে কত রকমের টিস্যু তৈরি হয়। অ্যানিম্যাল টিস্যু দেখো, তো অ্যানিম্যাল টিস্যুকে অনেক ভাগে ভাগ করা যায়। তো প্রধানত তোমাদের বইতে 4টা ভাগ আছে, সেগুলো হচ্ছে প্রথমত আবরণী কলা, এপিথেলিয়াল টিস্যু, তারপর হচ্ছে যোগকলা, কানেকটিভ টিস্যু, তারপর আসছে পেশিকলা, মাস্কুলার টিস্যু, তারপর স্নায়ুকলা,
নার্ভাস টিস্যু। তো এত ধরনের কলা আছে, তো একটা একটা করে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে আবরণী কলা বা এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যুকে শর্টে আবার এপিথেলিয়ামও বলা হয়। এপিথেলিয়াম বললে তখন আর টিস্যু বলার দরকার হয় না, অনলি এপিথেলিয়াম, নাহলে এপিথেলিয়াল টিস্যু। বাংলাতে হচ্ছে আবরণী কলা। তো দেখো আবরণী কলা, তার আগে আরও কয়েকটা জিনিস বলতে হবে এখানে, জাস্ট দুটো পয়েন্ট লিখে দিচ্ছি। যে কলা বা টিস্যু এই ওয়ার্ডটা কোথা থেকে আসছে? এই ওয়ার্ডটা একটা ল্যাটিন ওয়ার্ড থেকে আসে, সেটা হচ্ছে টেক্সচার ওয়ার্ড থেকে টিস্যু আসছে। তারপর আরেকটা পয়েন্ট হচ্ছে যে টিস্যু ওয়ার্ডটা কে প্রথম বলেছিল? তো কয়েন্ড বাই একজন বিজ্ঞানী ছিল, তার নাম হচ্ছে বিচেট নামের সায়েন্টিস্ট প্রথম টিস্যু ওয়ার্ড বলেছিল। টিস্যু সম্বন্ধে যে স্টাডি আছে, পড়াশোনা করা হয় টিস্যু নিয়ে, সেই যে ব্রাঞ্চ অফ সায়েন্স ডিলস উইথ দ্য স্টাডি অফ টিস্যু, সেটাকে বলা হয় হিস্টোলজি। এটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, মনে রাখবে। হিস্টোলজি মানে হচ্ছে যেমন বায়োলজি মানে কি শুধু লিভিং যে সমস্ত অবজেক্টস আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করছি, সেই রকম হিস্টোলজি মানে হচ্ছে অনলি আমরা টিস্যু নিয়ে ডিসকাস করব। টিস্যুর স্ট্রাকচার কী, টিস্যুর ফাংশন কী, এগুলো নিয়ে আমরা ডিসকাস করব হিস্টোলজিতে। যেমন হেমাটোলজিতে ব্লাড নিয়ে ডিসকাস করা হয়, সেই রকম। তো এপিথেলিয়াল টিস্যু, ফার্স্ট হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। দেখো এপিথেলিয়াল টিস্যুর মেন যে পয়েন্টগুলো আছে, যে কোনো এপিথেলিয়াল টিস্যু একটা সিটের উপরে রাখা থাকে। মানে যত কোষ আছে, ছবি আঁকলে বুঝতে পারবে, যতগুলো কোষ আছে এপিথেলিয়াল টিস্যুর মধ্যে, সব কোষ এরকম একটা সিটের উপরে রাখা আছে। এই হলো একটা সিট, মানে ধরো একটা কাগজের মতো পেপার আছে, পেপারের উপর তুমি অনেকগুলো কয়েন রেখেছো, সাপোজ এগুলো হচ্ছে এক একটা তোমার কয়েন। তো একটা পেপারের উপর তুমি অনেকগুলো কয়েন রেখেছো, এরকম দেখতে হয়। তো এটা হচ্ছে এপিথেলিয়াল, যে কোনো এপিথেলিয়াল টিস্যু এরকম দেখতে পাবে। তো যে সিটের উপর রাখা থাকে সেই সিটটাকে বলা হয় বেসমেন্ট মেমব্রেন। ভিত্তি পর্দা বা বেসমেন্ট মেমব্রেন। তো যে কোনো এপিথেলিয়াল টিস্যু সে ভিত্তি পর্দার উপর রাখা থাকে। ঠিক আছে, আর এগুলো হচ্ছে কোষ। এগুলো লিখে দিচ্ছে আবরণী কলার কোষ। তো এই দুটো জিনিস নিয়ে তৈরি। দেখো তাহলে যে কোনো আবরণী কলা কোষগুলো ভিত্তি পর্দার উপর সাজানো থাকে। তারপর দেখো এই কোষগুলো খুব কাছাকাছি আছে, এমনটা নয় যে এখানে একটা কোষ আছে
তারপর আবার অনেক দূরে গিয়ে নিয়ে আরেকটা কোষ, এরকমটা নয়। তাহলে আরেকটা পয়েন্ট লিখতে পারি যে কোষগুলো ঘন সন্নিবিষ্ট, খুব কাছাকাছি আছে। এবং কোষগুলো যেহেতু কাছাকাছি আছে, এই কোষগুলোর মাঝে অনেক ধরনের কানেকশানস থাকে চারদিকে। একটা কোষের সাথে আরেকটা কোষের মধ্যে অনেকগুলো কানেক্টিং ব্রিজ থাকে। তাহলে লিখতে পারি যে সন্নিহিত কোষগুলির মধ্যে কানেক্টিং ব্রিজ থাকে, এরকম কানেক্টিং ব্রিজ থাকে। ঠিক আছে, তো এই রকম হতে পারে। এবার কোষের যে স্তর আছে, কোষের স্তর সেটা দুই রকম হতে পারে। হতে পারে যে সিঙ্গেল লেয়ার আছে, মানে একটাই কোষের স্তর, বা হতে পারে যে অনেকগুলো কোষের স্তর আছে, মাল্টিপল লেয়ার। তো যদি সিঙ্গেল লেয়ার থাকে তখন এই টিস্যুটাকে বলা হয় সিম্পল এপিথেলিয়াম। যদি অনেকগুলো লেয়ার থাকে, মাল্টিপল লেয়ার, তখন এটাকে বলা হয় কম্পাউন্ড এপিথেলিয়াম। এটা তোমাদের সিলেবাসে এখন নেই, ক্লাস 11-এ পড়বে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলার বৈশিষ্ট্য। আরও অনেক প্রকার বৈশিষ্ট্য থাকে, যেমন অনেক সময় দেখা যায়, সব ক্ষেত্রে থাকে না, কিছু ক্ষেত্রে কোষ পর্দার কিছু পরিবর্তন দেখা যায়। কোষ পর্দার কিছু মডিফিকেশন হয়। যেমন কোষ পর্দা এরকম হয়ে যেতে পারে, এগুলোকে বলা হচ্ছে মাইক্রোভিল্লি। মাইক্রোভিল্লি তৈরি হতে পারে। কোষ পর্দা যে আছে এইভাবে, সেখান থেকে এরকম হেয়ার লাইক স্ট্রাকচার, চুলের মতো কিছু জিনিস দেখতে পাওয়া যেতে পারে, এগুলোকে বলা হয় সিলিয়া। মাইক্রোভিল্লি তৈরি হতে পারে, সিলিয়া তৈরি হতে পারে। এরকম কিছু মডিফিকেশন তোমরা দেখতে পাবে। তো যাই হোক, আপাতত তোমাদের সিলেবাসে এইটুকুই আছে, বা এর থেকেও কিছু হয়তো কম আছে। আমি এক্সট্রা কিছু জিনিস বলে দিলাম, মনে রাখবে। নেক্সট হচ্ছে যে কোথায় পাওয়া যায় এপিথেলিয়াম টিস্যু, কোথায় পাওয়া যায়, অকারেন্স বা কোথায় পাওয়া যায়। তো যে কোনো অঙ্গের বা বেশিরভাগ অঙ্গের, আমাদের শরীরে যত অভ্যন্তরীণ অঙ্গ আছে সেখানে অঙ্গের যে তল আছে, মানে সারফেস, অভ্যন্তরীণ অঙ্গের যে সারফেস আছে, সেই সারফেসে এপিথেলিয়াম টিস্যু থাকে বা এপিথেলিয়াম থাকে। ঠিক আছে, যেমন আমি যদি বলি পাকস্থলী, পাকস্থলীকে যদি কাটা হয় এরকম গোল রাউন্ড শেপের পাবে, মাঝে হচ্ছে ফাঁকা জায়গা, ফাঁকা জায়গাকে গহ্বর বা লুমেন বলা হয়। আর এটা হচ্ছে পাকস্থলীর দেওয়াল বা ওয়াল বলা হয়। এই পুরোটা হচ্ছে ওয়াল অফ স্টোমাক। তো পাকস্থলীর দেওয়ালে দেখবে সারফেস দুটো আছে, একটা এটা হচ্ছে আউটার সারফেস, আর
এটা হচ্ছে ইনার সারফেস। তো এই রকম যত সারফেস আছে এই সারফেসগুলোতে আছে এপিথেলিয়াম। সারফেসে এপিথেলিয়াম আছে, যেমন ইনার সারফেসে মিউকাস এপিথেলিয়াম থাকে, আর আউটার সারফেসে থাকে সেরাস এপিথেলিয়াম। ঠিক আছে, তো এইরকম অকারেন্স হচ্ছে যে কোনো অঙ্গের তুমি পাবে, সারফেসে যাবে যে কোনো অর্গানের সারফেসে এগুলো পাবে। যেমন আমাদের ত্বক আছে, ত্বকের যে সারফেস আছে ওপরের দিকে সেখানে পাবে। তারপর যদি শিরা বা ধমনীতে তুমি দেখতে যাও, এটা যদি একটা ধমনী, আর্টারি বা ধমনী, তো এর মধ্যে রক্ত প্রবাহিত হয়। তো এর যে সারফেস আছে এর সারফেসগুলোতেও পাবে। যেমন এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট মনে রাখার মতো, যে ধমনীর যে অভ্যন্তরীণ সারফেস আছে একদম ভিতরে ইনার সারফেসটা, সেখানে একটি কোষের স্তর বিশিষ্ট একটি আবরণী কলা থাকে। এই আবরণী কলার নাম হচ্ছে এন্ডোথেলিয়াম। এন্ডোথেলিয়াম এটাও এক প্রকার এপিথেলিয়াম। তো এটা অনেক ইম্পর্ট্যান্ট পয়েন্ট এন্ডোথেলিয়ামটা। ঠিক আছে, তো এই হচ্ছে আবরণী কলা। এবার আবরণী কলার কাজ কি? আবরণী কলা দেখছো যে কোনো অঙ্গের সারফেসে আছে, মানে অঙ্গকে সুরক্ষা প্রদান করা। কাজ লিখে দিচ্ছি, ফাংশনস। আবরণী কলার অনেক কাজ আছে। তো প্রথম যে কাজ সেটা হচ্ছে প্রোটেকশন বা প্রোটেকটিভ ফাংশন, সুরক্ষা প্রদান। কাকে সুরক্ষা প্রদান করছে? অঙ্গকে, যে অঙ্গের সারফেসে আছে সেই অঙ্গকে সুরক্ষা প্রদান করছে। বিভিন্ন দিক থেকে সুরক্ষা প্রদান করে, কোনো বাহ্যিক আঘাত থেকে সুরক্ষা প্রদান করছে, কোনো অঙ্গকে শুষ্ক হয়ে যাওয়ার হাত থেকে সুরক্ষা প্রদান করছে, জীবাণুর হাত থেকে সুরক্ষা প্রদান করছে বিভিন্নভাবে। তারপর যে সমস্ত আবরণী কলা গ্রন্থিতে পরিণত হয় তারা সিক্রেশন করে। সিক্রেশন মানে হচ্ছে ক্ষরণ। তো ক্ষরণের মধ্যে কি কি থাকে? যেমন উৎসেচক আছে, উৎসেচক ক্ষরণ করে, হরমোন ক্ষরণ করতে পারে, বা আমাদের যেমন ত্বকের মধ্যে ঘর্মগ্রন্থি আছে, তো সেখান থেকে ঘর্মক্ষরণ হয়, বুঝা গেল? তো বিভিন্ন জিনিস ক্ষরণ হয়। ক্ষরণও হচ্ছে আবরণী কলার কাজ। তারপর কাজ হচ্ছে অ্যাবজর্পশন। যেমন ক্ষুদ্রান্ত্রের যে আবরণী কলা আছে, ক্ষুদ্রান্ত্রের মধ্যে পুষ্টিদ্রব্য যে শোষণ হয়, পুষ্টিদ্রব্যের শোষণ, এটাকে করে আবরণী কলা। এটা যদি ক্ষুদ্রান্ত হয় তো ক্ষুদ্রান্তের ভিতরে এরকম আছে ভিল্লি, মাইক্রোভিল্লি এই টাইপের। তারপর যদি তুমি বৃক্কে চলে যাও, কিডনিতে জল বা ইত্যাদির পুনঃশোষণ হয়। তো সেখানেও পুনঃশোষণ যে হয় এটাও করে আবরণী কলা। তো ক্ষুদ্রান্ত্রে ক্লাস 11-এ পড়বে কলামনার এপিথেলিয়াম বলে এক ধরনের এপিথেলিয়াম থাকে, তারা হচ্ছে ক্ষুদ্রান্ত্রে কাজ করে। কিডনিতে কিউবয়েডাল এপিথেলিয়াম বলে এক ধরনের এপিথেলিয়াম আছে, তারা কিডনিতে পুনঃশোষণে সাহায্য করে।
ঠিক আছে। নেক্সট এক্সক্রিশন বা রেচন। রেচন লিখে দিই। এটাতেও এপিথেলিয়াম টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু কাজ করে। যেমন বৃক্কনালী, এই যে বললাম বৃক্কনালীতে যে এপিথেলিয়াম থাকে, এপিথেলিয়াম ইন রেনাল টিবিউলস। রেনাল টিবিউল মানে হচ্ছে নেফ্রন, নেফ্রনের মধ্যে রেনাল টিবিউল থাকে। তো নেফ্রনের মধ্যে এপিথেলিয়াম থাকে, সেখানে রেচনে হেল্প করছে। তারপর আমাদের স্কিন আছে, স্কিনেও এপিথেলিয়াম আছে, স্কিনের মাধ্যমেও অনেক রেচন পদার্থ বেরিয়ে যায়, সেখানেও রেচন হচ্ছে। নেক্সট কন্ডাকশন বা পরিবহন। তো কিছু বস্তু আছে যেগুলোর পরিবহনে সাহায্য করছে, যেমন আমাদের যে শ্বাসনালী আছে, ট্রাকিয়া বা শ্বাসনালী, এই শ্বাসনালীতে সিলিয়েটেড এপিথেলিয়াম আছে। সিলিয়েটেড এপিথেলিয়াম মানে কি, ওই যে বললাম আগে যে সিলিয়া থাকতে পারে, সিলিয়া, তো যদি সিলিয়া থাকে তাদের বলা হয় সিলিয়েটেড এপিথেলিয়াম। সিলিয়েটেড এপিথেলিয়াম আছে শ্বাসনালীতে। তারপর স্ত্রী জননতন্ত্রে ফ্যালোপিয়ান টিউব বলে একটি অঙ্গ আছে, ফ্যালোপিয়ান টিউব, এর বাংলা মানে হচ্ছে ডিম্বনালী। তো এখানেও সেম সিলিয়েটেড এপিথেলিয়াম আছে। তো এদের কাজ হচ্ছে কি, কন্ডাকশন বা পরিবহনে সাহায্য করা। কি পরিবহন করে? ট্রাকিয়া, ফ্যালোপিয়ান টিউব হচ্ছে ডিম্ব পরিবহন করে, ডিম্বাণু, ওভাম। ট্রাকিয়া কি পরিবহন করে? আমাদের গলার মধ্যে ট্রাকিয়া মিউকাস পরিবহন করে। মিউকাস যেটা আমরা যখন আমাদের কাশি হয় তখন কাশির সময় গলা দিয়ে যেটা বেরিয়ে আসে সেটা হচ্ছে মিউকাস। তো পরিবহন ফাংশন হয়ে গেল। তারপর হচ্ছে শ্বসন, রেসপিরেশন, বা অ্যাকচুয়ালি এটা রেসপিরেশন বলাটা একটু আলাদা হয়, কিন্তু মেন হচ্ছে দিস ইজ নট সেলুলার রেসপিরেশন, বা গ্যাসিয়াস এক্সচেঞ্জ বললে এটা সবথেকে ভালো হয়। গ্যাসিয়াস এক্সচেঞ্জ বা গ্যাসের আদান প্রদান, গ্যাসীয় আদান প্রদান। ফুসফুসের মধ্যে লাংস বা ফুসফুস, সেখানে যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এই সমস্ত গ্যাসের আদান প্রদান হয়, সেখানেও এপিথেলিয়াম টিস্যু কাজ করে। নেক্সট, বা এটা হলো ফুসফুসে, আরেকটা জায়গায় লিখে দিই, ফুসফুসে গ্যাসীয় আদান প্রদান হচ্ছে। আরেকটা জায়গাতে গ্যাসীয় আদান প্রদান হয়, সেটা হচ্ছে যখন আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে অক্সিজেন ডেলিভারি দেয় এবং কার্বন ডাইঅক্সাইড কোষ থেকে রক্তের মধ্যে চলে আসে, আর রক্ত থেকে অক্সিজেন কোষের মধ্যে যায়। এই আদান প্রদানটা হয় ক্যাপিলারিতে বা রক্তজালক, বাংলা মানে হচ্ছে রক্তজালক। রক্তজালকে সেম অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলোর আদান প্রদান হয়। সেখানেও আছে এপিথেলিয়াম। এখানে এপিথেলিয়ামটা হচ্ছে এন্ডোথেলিয়াম নাম। আগে বলেছি রক্তবাহের মধ্যে যে এপিথেলিয়াম থাকে সেটা হচ্ছে এন্ডোথেলিয়াম। আরও কাজ হয় রিপ্রোডাকশন, জননে সাহায্য করে। এপিথেলিয়াম কোষ থেকে জনন কোষ তৈরি হয়।
জনন কোষ তৈরি হয়। এই এপিথেলিয়ামটার নাম হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। যে এপিথেলিয়াম থেকে জনন কোষ তৈরি হয় তাকে বলা হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। ঠিক আছে, নেক্সট সেন্সরি অ্যাক্টিভিটি আছে, এগুলোকে আবার সেন্সরি এপিথেলিয়াম বলা হয়। যেমন আমাদের নাকে আমরা যে ঘ্রাণ গ্রহণ করি সেখানে সেন্সরি এপিথেলিয়াম আছে। তো নেক্সট হচ্ছে লাস্ট, এটা দিয়ে আমি শেষ করছি আজ। এক্সোস্কেলিটন মানে বহিঃকঙ্কাল। এক্সোস্কেলিটন বা বহিঃকঙ্কাল যে তৈরি হয় সেটাও এপিথেলিয়াম কোষ থেকে তৈরি হয়। যেমন বহিঃকঙ্কালের মধ্যে আসছে আমাদের রোম, গায়ের রোম, মাছের আঁশ, তারপর নখ, খুর, গরু ছাগলের যে খুর হয়, শিং, এগুলো সবই হচ্ছে এপিথেলিয়াম থেকে তৈরি হয়। এগুলোকে এক্সোস্কেলিটন বা বহিঃকঙ্কালের মধ্যে রাখা হয়। তো আজ এতটাই থাক, নেক্সট দিন আবার আরও তোমাদের যে কলা আছে সেগুলো পড়াবো, যোগ কলা, পেশি কলা এবং স্নায়ু কলা।